স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় আজ কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবে এখনও বন্ধ রয়েছে 25টি কারখানা। এর মধ্যে শ্রম আইনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে 20টি, বাকি 5টি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। সকাল 8টা থেকে শ্রমিকরা কর্মস্থলে যোগ দেন। অন্যদিকে বকেয়া বেতন ভাতার দাবিতে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার জেনারেশন নেক্সট ও কারখানা খুলে দেওয়ার দাবিতে পলাশবাড়ি এলাকার পার্ল গার্মেন্টসের সামনে শ্রমিকরা অবস্থান নিয়েছেন। এছাড়াও মামলা প্রত্যাহারের দাবিতে লুসাকা গ্রুপে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। র্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা কারখানার প্রধান ফটকগুলোর সামনে অবস্থান নিয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার সার্বিক পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, সাভার ও আশুলিয়ার 25টি কারখানা তো বন্ধ আছে, এসব প্রতিষ্ঠানের শ্রমিকদের দাবিগুলো কি কি? হ্যাঁ তৌসিয়া, আপনি যেমনটি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে এই যে কিছু কারখানা বন্ধ রয়েছে, যেটি শিল্প পুলিশ আমাকে জানিয়েছে 20টি কারখানা মূলত শ্রম আইনে বন্ধ রয়েছে, যেগুলো নো ওয়ার্ক নো পে সিস্টেমে, এবং বাকি 5টি কারখানা সাধারণ ছুটি দেওয়া হয়েছে। এবং সেই বন্ধ যে কারখানাগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আমি এখন রয়েছি, আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন পলাশবাড়ি এলাকার পাল গার্মেন্টসের সামনে। এখানে কিন্তু মূলত যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু এই কারখানা খুলে দেওয়ার দাবিতে কিন্তু তারা এই কারখানার সামনে অবস্থান নিয়েছে, এবং এখানে কিছু শ্রমিককে ছাঁটাই করা হয়েছিল, সেই শ্রমিকগুলোকে তারা পুনর্বহালের দাবিতে কিন্তু তারা এখানে দাবি জানিয়ে আসছেন। সেই সাথে এখানে আমরা দেখতে পেয়েছি এই শিল্পাঞ্চল আশুলিয়াতে আজকে যে এই সবগুলো কারখানা খুলে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু শ্রমিকরা নিরবচ্ছিন্নভাবে সকাল থেকে কাজ শুরু করেছে, এবং তার মধ্যে যেমনটি আপনাকে বলছিলাম 25টি কারখানা বন্ধ রয়েছে। সেই কারখানাগুলোর সামনে কিন্তু আমরা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু প্রধান ফটকে পুলিশের সদস্যরা এবং এপিবিএলের তারাও এখানে যাতে কোনো ঘটনা না ঘটে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কালকে কিন্তু এই শিল্পাঞ্চল কিছুটা অস্থিতিশীল হয়েছিল, যেটি আশুলিয়ার জিরাব অঞ্চলে, সেখানে মাস্কট গ্রুপ এবং সেই সাথে যেটি রেডিয়েন্স নামে একটি কারখানা, সেখানে কিন্তু শ্রমিকদের মধ্যে ইট নিক্ষেপের ধাওয়াকে কেন্দ্র করে একজন নারী শ্রমিক নিহত হয়ে গেছিলেন। সেখানে বিকালে বিজেএমির একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তিনি আসছিলেন, এবং মালিক পক্ষ এসে সেই শ্রমিককে ক্ষতিপূরণ দিয়ে যেতে হবে এমন আশ্বাস পর থেকে কিন্তু সেই কারখানাগুলো শান্ত হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু এই সড়কে বিভিন্ন জায়গায় যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী। হালিম, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, যেসব কারখানার সামনে বিক্ষুব্ধ শ্রমিকরা অবস্থান করছেন সেখানকার আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন? যেমনটি আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী, আমার পিছনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখন মোতায়েন রয়েছে, এবং একটু আগে আমরা দেখতে পেয়েছি এখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেখানে কিন্তু আবার অতিরিক্ত পুলিশ তারাও এখানে আসছেন, এবং তারা এখানে এই মুহূর্তে শ্রমিকদের সাথে তারা কথা বলার চেষ্টা করছেন, আসলে তাদের দাবি দাওয়াগুলো শুনছে, এবং তারা মালিক পক্ষের সাথে কথা বলার চেষ্টা করছেন যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আমরা যেটা জানতে পেরেছি এখানে কিন্তু মালিক পক্ষ এবং মালিক পক্ষ চেষ্টা করছে যাতে কারখানার এই অবস্থাটি কাটিয়ে উঠতে, এবং সেই সাথে শিল্প পুলিশও কিন্তু তারা আমরা দেখতে পেয়েছি। আশুলিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম। বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেয়া হয়েছে। গত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। আজ বুধবার থেকে এটি কার্যকর হয়েছে। আগামী 2 মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে 19 জুলাই রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে তৎকালীন সরকার। এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 3 দিনের মাথায় 8 আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের সহায়তায় প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে 100 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে
ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, 1 সপ্তাহের মধ্যে আহতদের আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে এবং পরবর্তীতে এককালীন ও মাসিক হিসেবে আর্থিক সহায়তা দেওয়া হবে। নাহিদ আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানে প্রায় 800 শহীদ এবং 20,000-এর বেশি আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 700 পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। সব পরিবারের সঙ্গে যোগাযোগ শেষ হলে স্মরণ সভা করা হবে। আবহাওয়ার পরিবর্তনের ফলে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে ভর্তি শিশুদের বেশিরভাগই জ্বর, ঠান্ডা, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত। গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্ত শিশু কম। চিকিৎসকরা বলছেন, বর্তমান পরিবেশের সঙ্গে ব্রঙ্কিওলাইটিস বা নিউমোনিয়ার ভাইরাস রয়েছে। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট জরুরি বিভাগের সামনে এমনই ভিড়। নানান বয়সী বাচ্চার অসুস্থতা নিয়ে চিকিৎসকের অপেক্ষায় স্বজনেরা। অতিরিক্ত রোগীর চাপে অনেকেই সেবা নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না। আমরা এসে অনেক সিরিয়াল দেই, সিরিয়াল দেওয়ার পরে দেখা যায় যে সিরিয়ালের ভিতরেও তারা তাদের স্বজন প্রীতি থাকে, বিভিন্ন থাকে, তারা বিভিন্ন রোগী ঢুকায়, আমাদেরকে ঢুকতে দেয় না। সাধারণ জনগণ অনেক ভোগান্তির মধ্যে আছে। হাসপাতালের শিশু ওয়ার্ডেও দেখা গেল রোগীদের ভিড়। 2-3 দিনের জ্বর নিয়ে আবার বেশ কিছুদিন ধরে নিউমোনিয়া ভুগে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে। এ নিয়ে 8 বার হসপিটালে ভর্তি ছিলাম। শ্বাসকষ্ট, কাশি। ডাক্তার বলছে যে শোয়ে খাওয়া নেই, ওই খাবার মানে শ্বাসনালীতে খাবার চলে গেছে, এই জন্য এই সমস্যা হয়েছে। ওর নিউমোনিয়া, শ্বাসকষ্ট আর ওই লাঞ্চে পানি জমছে। 15 দিন। চিকিৎসকরা জানান, আবহাওয়ার পরিবর্তন এবং ভাইরাসের কারণে রোগী বাড়ছে। আমরা দেখেছি গত 1 থেকে 1.5 সপ্তাহে আমাদের আউট পেশেন্টে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ। হাসপাতালে কোনো বেড ফাঁকা পাওয়া যায় না। যখন এমন একটা সিচুয়েশন হয় তখন ধরে নিতে হবে যে বাইরে একটা ব্রঙ্কিওলাইটিস এবং শ্বাসকষ্ট বা কাশিজনিত নিউমোনিয়ার পরিমাণ বেড়েছে। এবং রিসেন্টলি 3 মাসের নিচের বাচ্চাদের একটা কাশ হচ্ছে, আমরা বলি হুপ লাইক কফ। হুপিং কফ হলে যেরকম কাশি হয় ঠিক সেম রকমের কাশি, মানে তীব্র কাশি, কাশতে কাশতে বাচ্চা বমি করে দিচ্ছে, নীল হয়ে যাচ্ছে, খেতে পারছে না। সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরা এবং সংক্রমিত ব্যক্তি সংস্পর্শ থেকে শিশুকে দূরে রাখার পরামর্শ তাঁর। যে বাচ্চাটা ইনফেক্টেড হলো তাকে যদি আমরা কিছু আবরণের মধ্যে রাখতে পারি, সে যদি মাস্ক পরে, সে যদি রুমাল ব্যবহার করে, হ্যান্ড ওয়াশিংটা যদি আমরা করতে পারি, তাকে যদি ওই পার্টিকুলার টাইমে যদি 2-1 দিন স্কুলে বন্ধ রাখতে পারি, তাহলে এটা স্প্রেড হবে না কমিউনিটিতে। 2 দিনের মধ্যে জ্বর না কমলে শিশুদের দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ এই চিকিৎসকের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নতুন মডেলের এসি বাজারে এনেছে ওয়ালটন। রবিবার রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে নতুন এসির বাজারজাতকরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জানানো হয়, বিশ্বের সর্বোচ্চ পরিবেশ বান্ধব R290 গ্যাস সমৃদ্ধ ইকোজোন সিরিজের নতুন মডেলের এই এসি বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির। এর রেফ্রিজারেন্ট ওজোন স্তরের কোনো ক্ষতি করবে না। এসি বাজারজাতকরণ কর্মসূচি উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম, বিএসটিআই এর মহাপরিচালক SM ফেরদৌস আলম এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান এ সময় উপস্থিত ছিলেন। দেশের বাইরের খবর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের কাছে থাকা পেজার বিস্ফোরণে অন্তত 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 2800 জনের মতো। প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এই বিস্ফোরণ হয়েছে লেবানন জুড়ে, বিশেষত দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ ঘাঁটিগুলোতে। হিজবুল্লাহ ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সদস্য ছাড়াও মেডিকেল শিক্ষার্থী এবং বৈরুতে ইরানের রাষ্ট্রদূত আহত হয়েছেন। গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস এ ঘটনায় সহমর্মিতা জানিয়েছে। লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি বিস্ফোরণের ঘটনাকে ইসরায়েলি আগ্রাসন বলে অভিহিত করেছেন। হিজবুল্লাহ এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে, তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েল। ভারতের জম্মু ও কাশ্মীরে আজ বিধানসভা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ 1 দশক পর প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিচ্ছেন কাশ্মীরিরা। ভারতের কেন্দ্রীয় সরকার এই উপত্যকাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর জম্মু কাশ্মীরে এটি প্রথম বিধানসভা নির্বাচন। নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে
কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। প্রথম দফার নির্বাচনে কাশ্মীরের 16টি এবং জম্মুর 8টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হচ্ছে। জম্মু কাশ্মীরে 90টি বিধানসভা আসনের মধ্যে বুধবার প্রথম দফায় 24টিতে আসনে ভোট হচ্ছে। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সহ সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা 909 জন। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে পণ্য রপ্তানির আড়ালে বেক্সিমকোর অর্থ পাচার, সিআইডির তথ্য। এর বাইরে আছে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেকেই, সাবেক মন্ত্রী ও নেতা। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে অনেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছেন, আরও অনেকে সুযোগ খুঁজছেন। এছাড়াও আছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী, আর আশুলিয়ার সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহত। দৈনিক সমকালের প্রধান শিরোনামে আছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, নয়াপল্টনের সমাবেশে বলেছেন তারেক রহমান। এর বাইরে আছে এ সরকারকে সময় দিচ্ছে বিশ্ব সম্প্রদায়, রাজনীতির বদলে সামনে এসেছে সংস্কার ও অর্থনীতি। আরও আছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি দেশ সংস্কারে বড় ধাক্কা দরকার বলেছেন ডক্টর ইউনূস। বাড়তি $2 বিলিয়ন বেশি সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের। আরও আছে গতকালের বিএনপির গণসমাবেশের খবরটি ছবিসহ ছেপেছে তারা। নয়াপল্টনের সমাবেশে তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আরও আছে লুর সফর নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর, বাংলাদেশের সুশাসন ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। দৈনিক যুগান্তরে আমরা দেখতে পাচ্ছি ছবিসহ তারা গতকালের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সরকারের অনুদানের খবরটি ছেপেছে। আরও আছে প্রধান উপদেষ্টার সঙ্গে কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ, $200 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। আর ছবিসহ আছে গতকালের বিএনপির সমাবেশের খবর, অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তারেক রহমান, ব্যর্থ হতে দেয়া যাবে না। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনামে আছে একটি অনুসন্ধানী প্রতিবেদন, 3.5 কোটির জমিতে 1000 কোটি টাকা ঋণ, ইসলামী ব্যাংকের টাকা লুট। এটি কালের কণ্ঠের নিজস্ব অনুসন্ধান। এর বাইরেও আছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, বিএনপির সমাবেশে বলেছেন তারেক রহমান। দৈনিক আজকের পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি সীমান্ত দিয়ে দেশ ছাড়ছেন আওয়ামী লীগের নেতারা, ক্ষমতার পালাবদল। দেশ ছেড়েছেন বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি। এর বাইরেও আছে 60 দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী, সরকারের প্রজ্ঞাপন। আর শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত রিমান্ডে। এরপর আছে দৈনিক বণিক বার্তা। তাদের প্রধান শিরোনামে আছে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মূল্যস্ফীতি এখন বাংলাদেশে। এর বাইরেও আছে বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখবেন বেলা 12টায়। এছাড়া অনলাইনে আরও নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।